প্রজেক্ট ইকো, প্যালিয়েটিভ কেয়ার ইন হিউম্যানিটারিয়ান ক্রাইসিস। প্যালিয়েটিভ কেয়ার কাকে বলে, প্যালিয়েটিভ কেয়ার কাদের প্রয়োজন এবং প্যালিয়েটিভ কেয়ার কিভাবে দিতে হয়। লেকচারটি দিয়েছেন ডক্টর হান্টার গর্নিঙ্গার, যিনি প্যালিয়েটিভ কেয়ার ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন মেডস্টার ওয়াশিংটন হসপিটাল সেন্টার, ওয়াশিংটন ডিসি, ইউএসএ-তে। এটি ফসিউদ্দিন খান রিসার্চ ফাউন্ডেশন, টু ওয়ার্ল্ড ক্যান্সার কোলাবোরেশন এবং প্যালচেসের একটি ইনিশিয়েটিভ। সময়কাল সেপ্টেম্বর-অক্টোবর 2020। এই কোর্সের উদ্দেশ্য: এই কোর্স সম্পন্ন করার পর আপনি নিম্নোক্ত বিষয়সমূহ জানতে পারবেন: বিভিন্নমুখী প্যালিয়েটিভ কেয়ার বা উপশম যত্ন বলতে কি বোঝায়, প্যালিয়েটিভ সেবার কার্যাবলী কাদেরকে উপকৃত করে তার বর্ণনা, ভিন্ন জনগোষ্ঠীর রোগীকে বিভিন্ন উপায়ে প্যালিয়েটিভ সেবা প্রদানের আলোচনা। প্যালিয়েটিভ কেয়ার কাকে বলে? একটি নমুনা চিত্র দেখানো হয়েছে। ৬৭ বছর বয়সের একজন পুরুষ, যিনি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডির চূড়ান্ত পর্যায়ে ভুগছেন, যেটিকে অন্য ভাষায় এমফাইসেমা বলা হয়ে থাকে। তিনি তার ছেলে এবং দুজন নাতি সহ বস্তিতে বসবাস করেন। তার নিকট ব্যবহারের জন্য একটি ব্রঙ্কোডায়ালেটর রয়েছে। দিনের বেশিরভাগ সময় তিনি একটি বিছানায় অন্য কারো সাথে ভাগাভাগি করে অবস্থান করে থাকেন। তার লক্ষণসমূহের মধ্যে রয়েছে গুরুতর শ্বাসকষ্ট, কাশি যেটি মধ্যম এবং মৃদু ব্যথা। সাক্ষাতের সময় প্রায় চোখের পানি মুছেন। কেন কাঁদছেন তা তিনি বলতে পারেন না। আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে কি কি কষ্ট রয়েছে? আমরা দেখব এই রোগীর যত্নের ক্ষেত্রে কি অভাবসমূহ রয়েছে বা গ্যাপস কি রয়েছে। প্রথমত, রোগের লক্ষণের বোঝাসমূহকে চিহ্নিত করতে না পারা বা চিহ্নিত না করা, যোগাযোগ স্থাপনের অভাব, যত্নের জন্য পছন্দসই আবাসনের অভাব, রোগের ধারাবাহিকতা অপরিচিত বা জানা নেই, এই রোগের ক্ষেত্রে কি হবে সেই সম্পর্কে জানা না থাকা। বাস্তবতা: আমরা মৃত্যুকে সঠিকভাবে অনুমান করার ক্ষেত্রে পুরোপুরি সঠিক নই। চিত্রে দেখানো হয়েছে ফাংশন বা কর্মক্ষমতা। সবুজ দাগটি দেখাচ্ছে ক্যান্সারের রোগীর ক্ষেত্রে কর্মক্ষমতা প্রাথমিক অবস্থায় ১০০ থাকলেও তার পরবর্তীতে কিভাবে খুব দ্রুত নেমে যেতে পারে। আর লাল দাগ দিয়ে দেখানো হয়েছে ক্রনিক হার্ট ফেইলিউর অথবা ডিমেনশিয়ার রোগীর ক্ষেত্রে একজন রোগী পর্যায়ক্রমে ভালো অবস্থা থেকে খারাপ অবস্থায় পুনরায় ভালো অবস্থায় কিভাবে ফেরত যেতে পারেন, এবং একদম মৃত্যুকালীন সময়ে শেষ দিকে দেখানো হয়েছে অ্যারিথমিয়ায় ভুগে এই রোগীর মৃত্যু, যখন দেখা যাচ্ছে তার ফাংশন বা কাজের পর্যায় একেবারেই খুব বেশি নিচে নেমে যাচ্ছে না। পরিবার কেন্দ্রিক সেবায় অভাবসমূহ: যত্নদাতার প্রতি আবেগমূলক সেবার অভাব রয়েছে, আর্থিক অসচ্ছলতা রয়েছে, যত্ন নেওয়ার বিষয়ে পরিবারকে শিক্ষা প্রদান করা এটি একটি অভাব, যত্নের জন্য পছন্দসই আবাসনের অভাব রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত প্যালিয়েটিভ কেয়ারের সংজ্ঞা: প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে এমন একটি প্রচেষ্টা যেটি জীবনযাত্রার মানকে উন্নত করে একজন রোগী এবং তার পরিবারের ক্ষেত্রে যিনি জীবন সীমিত করে এমন কোনো রোগে ভুগছেন। এটি কষ্টসমূহকে প্রতিহত করা অথবা কমিয়ে আনার মাধ্যমে হতে পারে, যেমন দ্রুত রোগ নিরূপণ, নিখুঁত পর্যালোচনা, ব্যথা এবং অন্যান্য উপসর্গের চিকিৎসা, শারীরিক, মনোসামাজিক এবং আত্মিক ক্ষেত্রে যত্ন নেওয়ার মাধ্যম। স্বাস্থ্য সম্পর্কিত গুরুতর দুর্ভোগের উপাদানগুলো কি কি? যারা দীর্ঘ সময় রোগে ভুগছেন অথবা জীবন সীমিতকারী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে নিম্নোক্ত কষ্টসমূহ থাকতে পারে: শারীরিক উদ্বেগ যেমন ব্যথা এবং অন্যান্য উপসর্গসমূহ, মানসিক সমস্যা, দুঃখ, ক্রোধ, উদ্বেগ ইত্যাদি, আধ্যাত্মিক সংকট, ধর্মীয় উদ্বেগ, জীবনের অর্থের জন্য বিস্তৃত অনুসন্ধান করা, সামাজিক প্রয়োজনের ভেতর থাকতে পারে খাদ্য, আশ্রয় এবং অর্থের প্রাথমিক প্রয়োজন।
একটি অনিরাময়যোগ্য অসুস্থতা হলে মানুষ আসলে কি চায়? প্রথমত, ব্যথা এবং অন্যান্য উপসর্গকে নিয়ন্ত্রণ করতে চায়। নিজেকে সামলে নেওয়ার মতো একটি বোধ অর্জন করতে চায়, যেটি একটি সুস্পষ্ট যোগাযোগ ধারণার মাধ্যমে হতে পারে। পারিবারিক দায় মুক্তির মাধ্যমে, প্রিয় মানুষের সাথে বন্ধন দৃঢ় করার মাধ্যমে, অহেতুক মৃত্যু প্রক্রিয়াকে দীর্ঘায়িত করাকে এড়িয়ে যাওয়ার মাধ্যমে। যে সকল যত্ন প্রকল্প বিদ্যমান রয়েছে তার মধ্য থেকে বাছাই করার অধিকার একজন রোগীর রয়েছে। আমাদের অবশ্যই উচিত তাদের ইচ্ছাকে শ্রদ্ধা জানানো। রোগের থেরাপির পাশাপাশি প্যালিয়েটিভ কেয়ারও দেওয়া যায়। কাদের প্যালিয়েটিভ? বর্তমান যে মডেলটি দেখানো হয়েছে সেটিতে দেখানো হয়েছে যে কিউরেটিভ সেবার পর একদম যখন টার্মিনাল অবস্থায় পৌঁছায়, জীবনের শেষ সময়ের সেবা বা এন্ড অফ লাইফ কেয়ারে এসে প্যালিয়েটিভ কেয়ার সেবা দেওয়া হচ্ছে, তারপরেই ডেথ বা মৃত্যু। কিন্তু আমরা দেখব অপটিমাল মডেল অফ কেয়ার যেটির প্রয়োজনীয়তা রয়েছে প্যালিয়েটিভ কেয়ারে, সেটি হচ্ছে একটি রোগ ডায়াগনোসিস হওয়ার পর কিউরেটিভ ইন্টারভেনশনের পাশাপাশি প্যালিয়েটিভ কেয়ার সেবাও চলমান থাকবে এবং মৃত্যুর সময়ে রোগীর পরিবারকে গ্রিফ অথবা দুঃখ কমানোর জন্য যে সাপোর্ট সেটিও প্যালিয়েটিভ কেয়ারের অন্তর্ভুক্ত। আরও দেখানো হয়েছে বিরিভমেন্ট সাপোর্ট বা বিয়োগাত্মক সেবা, এই সমর্থনটিও প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বিশ্বব্যাপী প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজনীয়তার অনুমান অথবা একটি হিসাব আমরা চিত্রে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের রোগের বর্ণনা দেওয়া হয়েছে এবং একটি বাৎসরিক হারে এটি শতকরা কতটুকু পর্যন্ত তা দেখানো হয়েছে। সবচাইতে বেশি সংখ্যক দেখা যাচ্ছে ক্যান্সার 34.01% এবং কার্ডিওভাস্কুলার হৃদযন্ত্রের রোগসমূহ সেটিও 38.47%। কাদের প্যালিয়েটিভ সেবা প্রয়োজন? প্যালিয়েটিভ কেয়ার সাহায্য করতে পারে সে সকল মানুষদেরকে যাদের রয়েছে ক্যান্সার, স্নায়ু সংক্রান্ত রোগসমূহ, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, প্যারালাইসিস, শেষ পর্যায়ের ফুসফুসের রোগ, বৃক্ক, হৃৎপিণ্ড বা যকৃতের রোগসমূহ, এইচআইভি, এইডস। যে সকল শিশু যাদের জন্মগত ত্রুটি রয়েছে অথবা জেনেটিক সমস্যা রয়েছে, খুবই অপরিণত শিশু। আমরা জানতে চাইবো আর কি কি রোগ রয়েছে যা প্যালিয়েটিভ কেয়ার থেকে উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজনীয়তা। একটি হিসাবের ধারণা অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 6 লক্ষ মানুষের প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজনীয়তা রয়েছে। বছরে 2 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। 80 থেকে 90 ভাগ ক্যান্সার রোগীর এমন সময় রোগ নিরূপণ হয় যখন তা ইতিমধ্যে অনিরাময়যোগ্য পর্যায়ে পৌঁছে গেছে। কখন প্যালিয়েটিভ কেয়ার প্রদান করতে হয়? অনেক মানুষই মনে করে থাকেন যে প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে সেই ধরনের সেবা যখন কোনো মানুষ আর মাত্র কিছুদিন বা কয়েক সপ্তাহ বেঁচে থাকবেন। কিন্তু প্যালিয়েটিভ কেয়ার মাসব্যাপী এমনকি বছর পর্যন্তও দেওয়া যায়। একটি মৃত্যুকে ত্বরান্বিত করে না, কিন্তু জীবনযাত্রার মানকে উন্নত করে আমাদের রোগীদের জন্য। এটি প্রদান করা হয় যখন রোগ সারিয়ে তোলার জন্য চিকিৎসা চলছে। উদাহরণস্বরূপ কেমোথেরাপির পাশাপাশিও প্যালিয়েটিভ কেয়ার সেবা চলতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্যালিয়েটিভ কেয়ারের শুরু হওয়া উচিত একজন রোগীর জীবন ঝুঁকি রয়েছে এমন রোগ দ্বারা আক্রান্ত হওয়ার পরপরই অথবা রোগ নিরূপণ হয়েছে এমন সময়। কিভাবে প্যালিয়েটিভ কেয়ার আমরা দেখতে পাচ্ছি উপসর্গ নিয়ন্ত্রণের মাধ্যমে, যেটি রোগীর উপসর্গগুলোকে নিয়ন্ত্রণ করবে। রোগের ব্যবস্থাপনা সেটিও রোগী কেন্দ্রিক। তারপর রয়েছে রোগাক্রান্ত হওয়া থেকে মৃত্যু প্রক্রিয়া এবং মৃত্যুকালীন সহায়তা প্রদান। এটি রোগী এবং তার পরিবার উভয়কেই দেওয়া হবে। এটি দেওয়া যেতে পারে যোগাযোগ স্থাপনের মাধ্যমে, পরামর্শ প্রদান যেটিকে আমরা কাউন্সেলিং বলে থাকি, এবং যত্নের পরিকল্পনা তৈরি করার মাধ্যমে, কেয়ার প্ল্যান তৈরি করার মাধ্যমে। প্যালিয়েটিভ সেবার বিধানের ধরনসমূহ।
প্যালিয়েটিভ কেয়ার দেওয়া সম্ভব সকল স্বাস্থ্যসেবা দানকারীর দ্বারা যে কোনো সেটিংসে। আমরা এই ত্রিভুজের নিচের অংশে যেটি দেখতে পাচ্ছি প্যালিয়েটিভ কেয়ার প্রচেষ্টা নীল রং দিয়ে করা হয়েছে। এটি যে কোনো স্বাস্থ্যসেবা দানকারী কর্মীর পক্ষে যে কোনো সেটিংসে দেওয়া সম্ভব। তারপর যে সকল স্বাস্থ্যসেবা প্রদানকারীরা বেশি সংখ্যক গুরুতর রোগী দেখে থাকেন তাদের প্রয়োজন রয়েছে উন্নত প্যালিয়েটিভ সেবা দক্ষতার, আমরা সেটিকে বলতে পারি সাধারণ প্যালিয়েটিভ কেয়ার দল। তারপর জটিল কেস বা জটিল পর্যায়গুলোকে স্থানান্তর করা হয় বিশেষজ্ঞ প্যালিয়েটিভ কেয়ার দলকে। কোন কোন স্থানগুলোতে প্যালিয়েটিভ কেয়ার গ্রহণসাধ্য হওয়া উচিত? লোকালয় অথবা বাড়িতে। পাবলিক হেলথ প্রচেষ্টা অনুযায়ী কমিউনিটি বেসড হেলথ কেয়ার দল সাক্ষাৎ করবে রোগীদেরকে তাদের বাড়িতে। কমিউনিটি স্বাস্থ্যকর্মীকে ব্যবহার করা হয় এই ক্ষেত্রে এবং পরিবারকে উৎসাহী করা হয়। প্যালিয়েটিভ সেবা থাকতে পারে হাসপাতালগুলোতে, ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সেন্টারে। তার পরবর্তীতে রয়েছে হসপিস। হসপিসেস বলতে বোঝায় একটি বিশেষায়িত স্বাস্থ্য ব্যবস্থা যেখানে রোগীরা প্যালিয়েটিভ কেয়ার সেবা গ্রহণ করতে আসতে পারেন। সাধারণত জীবনের শেষ সময়ে সেবার প্রতি দৃষ্টি দেওয়া হয়। বাংলাদেশে হসপিসেস স্বল্প পরিসরে রয়েছে। প্যালিয়েটিভ সেবা একটি মিশন। ডেম সিসিলি সন্ডার্স, যিনি আধুনিক হসপিস আন্দোলনের প্রতিষ্ঠাতা, তার একটি বাণী, ঘুরে দেখুন এবং কি করা হচ্ছে তা দেখুন এবং তারপর আপনার নিজের পরিস্থিতি কিভাবে অন্য সংস্করণ তৈরি করতে পারে তা দেখুন। এই ক্ষেত্রে বৈচিত্র্যের প্রয়োজন আছে। ধন্যবাদ।